হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের যারা ব্যাচেলর পড়তে চান ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, কোন কান্ট্রিটা আপনার জন্য ভালো হবে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আপনারা প্রচুর কমেন্ট করেন যে আপনারা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে ব্যাচেলর করা যায় কিনা এবং কোন কান্ট্রিতে যায়, এই বিষয়টা নিয়ে আপনারা কিন্তু অনেক কমেন্ট করেন। সো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে ব্যাচেলর আসতে চান। সো ব্যাচেলর আসতে চান, বেশ কয়েকটা কান্ট্রির কথা বলবো, ইউরোপের যে কান্ট্রিগুলোতে আপনারা ব্যাচেলর করতে আসতে পারেন। তো ফার্স্ট যে কান্ট্রির কথাটা বলবো সেটা হচ্ছে আপনার ফিনল্যান্ড। ফিনল্যান্ডে কিন্তু আপনারা খুব সহজে এবং কম খরচে কিন্তু ব্যাচেলর করতে পারেন। ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় আমার কাছে ইউরোপের বেশ কিছু কান্ট্রি আছে অনেক কম টিউশন ফি দিয়ে, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির ভিতরে যদি আপনারা কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে চান, ব্যাচেলর প্রোগ্রাম পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফিনল্যান্ডকে চুজ করতে পারেন। ফিনল্যান্ডে যদি আপনি ব্যাচেলর আসতে চান, সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টটা কীরকম হবে? ফিনল্যান্ডে ব্যাচেলর আসতে হলে আপনার প্রথমত আপনার IELTS 6 লাগবে, নো লেস দ্যান 5.5 এরকম একটা স্কোর লাগবে। এছাড়াও হচ্ছে আপনার HSC কমপ্লিট হতে হবে এবং হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। সো এটা হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্ট আপনার ব্যাচেলরে ভর্তি হওয়ার জন্য ফিনল্যান্ডে। এরপরে যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কে কিন্তু আপনারা ব্যাচেলর করতে পারেন এবং ফিনল্যান্ড অথবা হচ্ছে আপনার ডেনমার্ক দুইটাতেই কিন্তু একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন। সো আপনারা যারা স্পাউস নিয়ে পড়াশোনা করতে চান এবং হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্সে পড়াশোনা করতে চান, তারা কিন্তু ফিনল্যান্ড বা ডেনমার্ক চুজ করতে পারেন। সো এখন যদি বলি ডেনমার্কে ব্যাচেলারের রিকোয়ারমেন্টটা কীরকম, ডেনমার্কে ব্যাচেলারের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 6.5, নো লেস দ্যান 6 এরকম একটা IELTS রিকোয়ারমেন্ট আপনাকে দেখাইতে হবে। এছাড়াও হচ্ছে আপনার টিউশন ফির ব্যাপারটা যদি কনসিডার করেন, তাহলে কিন্তু আপনার ডেনমার্কে পার সেমিস্টার 5 থেকে 7 লাখ টাকা টিউশন ফিস হতে পারে পার সেমিস্টার। আর আপনি যদি ফিনল্যান্ডের কথা বলেন, ফিনল্যান্ডে কিন্তু পার ইয়ার আপনার 9,000 থেকে শুরু করে 15,000 ইউরো পর্যন্ত হতে পারে, 9 থেকে 12,000 ইউরো। কিছু কিছু ক্ষেত্রে স্পেশালাইজ কিছু সাবজেক্ট, স্পেশালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হতে পারে বা হেলথ রিলেটেড সাবজেক্ট হলে আপনার টিউশন ফি একটু বাড়তে পারে। এখন যদি আপনি দুই দেশের ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন, তবে দুই দেশের লিভিং কস্ট অলমোস্ট সেম, তবে ফিনল্যান্ডের লিভিং কস্টটা একটু কম হতে পারে এবং ইনকামও ফিনল্যান্ডে অনেক কম। ডেনমার্কের আপনার পার আওয়ার ইনকাম প্রায় হচ্ছে 140-50 নক থেকে শুরু করে 140-50 নক এরকম আর কি, ক্রোনা যেটাকে বলে, ড্যানিশ ক্রোনা, সেরকম ইনকাম হতে পারে পার আওয়ার। এবং হচ্ছে আপনি যদি ফিনল্যান্ডের কথা বলেন, পার আওয়ার আপনার 9 ইউরো থেকে শুরু করতে পারে এবং 15 ইউরো পর্যন্ত আপনারা বিভিন্ন জব করতে পারেন। সো এখন যদি বলি আপনার নরওয়ের ব্যাপারটা, নরওয়েতে আপনারা ব্যাচেলর করতে পারবেন কিনা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে নরওয়ের ব্যাপারটা নিয়ে একটু বলেন, নরওয়েতে কীভাবে ব্যাচেলর করা যায়। সো নরওয়েতে বাংলাদেশ থেকে ডিরেক্টলি ব্যাচেলরের ভিসা দেয় না, সো সেইটা হচ্ছে আপনাদের বড় অসুবিধা। তো নরওয়েতে যদি আপনারা ব্যাচেলর করতেই চান এবং নরওয়েতে পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে নরওয়েতে পড়াশোনা করতে হলে আপনাকে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো একটা কান্ট্রিতে আসতে হবে এবং আসার পরে সেইখানে ব্যাচেলর যদি আবেদন করেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে। বাংলাদেশ থেকে বের হয়ে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে থাকেন এবং আমার মনে হয় যে তখন যদি আপনি ব্যাচেলর আবেদন করেন, তখন কিন্তু আপনার ভিসাটা হবে। সো আপনারা যারা নরওয়েতে ব্যাচেলর করতে চান, সেইটা আপনাদের জন্য সবথেকে ভালো উপায় হবে। আপনারা যারা ইউরোপের ভিতরে আছেন এবং স্পেশালি যারা ডিপেন্ডেন্ট নিয়ে অনেকেই পড়াশোনা করতেছেন, ফর এক্সাম্পল ফিনল্যান্ডে বা ডেনমার্কে, সেখানে থাকতে পারতেছেন না, পরবর্তীতে অন্য একটা কান্ট্রিতে মুভ হতে চাচ্ছেন, তখন কিন্তু আপনারা নরওয়েতে ব্যাচেলর করতে পারেন। এবং তখন ব্যাচেলর আবেদন করলে নরওয়ে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে থাকলে আপনার কিন্তু তখন কিন্তু ভিসা হবে। সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা যারা ব্যাচেলরে ইউরোপের ভিতরে থেকে মুভ করতে চাচ্ছেন, ব্যাচেলরে পড়তে চাচ্ছেন এবং লম্বা একটা সময় চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা নরওয়েতে ব্যাচেলর করতে পারেন। তবে নরওয়েতে কিন্তু অনেক টিউশন ফিজ এখন, সো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে যেতে হবে। তবে নরওয়েতে যে স্পাউস ফুল টাইম জব করতে পারবে, সেই সুযোগটা আপনারা নিতে পারেন। নরওয়ে প্লাস হচ্ছে আপনার ফিনল্যান্ড বা ডেনমার্কে, এখানে কিন্তু স্পাউস ফুল টাইম কাজ করতে পারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাজ করে আপনার টিউশন ফির খানিকটা ব্যাকআপ দিতে পারবেন, তবে পুরোপুরি যে ব্যাকআপ দিতে পারবেন এরকম না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তবে আমি অলওয়েজ আপনাদের সাজেস্ট করি যে আপনারা কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা না করে আপনারা ডিরেক্টলি মাস্টার্সে বা PhD-তে আসেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যে
ব্যাচেলর যে একটা লেন্দি সময়, এই সময়ের যে লিভিং কস্ট প্লাস টিউশন ফিজ, এই টাকাটা কিন্তু আপনার বেঁচে যাবে এবং অনেক সেক্ষেত্রে আপনার অনেক বেশি সাশ্রয়ী হতে পারেন যদি আপনি মাস্টার্সে আসেন এবং হচ্ছে আপনার 2 বছর পড়াশোনা করেন এবং হচ্ছে সেই ক্ষেত্রে আপনার টিউশন ফিটা আপনার ব্যাচেলরের 3 বছর বা 4 বছর যে সময়টা, এই সময়টা ব্যাচেলরের যে টিউশন ফি, এইটা টিউশন ফিটা দেওয়া লাগতেছে না। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ডিসিশন নেবেন আসলে আপনারা ব্যাচেলর আসবেন নাকি মাস্টার্সে আসবেন। তবে আপনারা যদি ফিনল্যান্ডের ব্যাপারটা চিন্তা করেন, ফিনল্যান্ডে কিন্তু আপনার হচ্ছে ভোকেশনালের একটা ব্যাপার আছে। ভোকেশনালে কিন্তু আপনি 2 থেকে 3 বছরের বিভিন্ন কোর্স আছে, সেই কোর্সগুলো একেবারে ফ্রি এবং সেইখানে কিন্তু আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টটা ঠিকমতো দেখাইতে পারলে 9,600 ইউরোর মতো পার পারসন। যদি আপনারা স্পাউস নিয়ে আসেন তাহলে 9,600 ডবল করে দেখাইতে হবে। সো এরকম আর কি একটা অ্যামাউন্ট দেখায় কিন্তু ফিনল্যান্ডের ভোকেশনালে অ্যাপ্লাই করতে পারেন। তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলটা স্ট্রং হইতে হবে, আপনার স্পেশালি ডুওলিঙ্গোটা দিতে হবে এবং ডুওলিঙ্গোতে একটা ভালো স্কোর থাকতে হবে, 85+ থাকতে হবে। তো সেটা করলে আপনার আমার মনে হয় যে ভোকেশনালে, ফিনল্যান্ডের ভোকেশনালে আপনারা ট্রাই করতে পারেন যারা ব্যাচেলর করতে যাচ্ছেন এবং যারা এইচএসসি পাস করছেন, তারা কিন্তু ফিনল্যান্ডের ভোকেশনালের এই কোর্সটা করতে পারেন। যেহেতু আপনাদের অনেকেরই ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনারা বলেন যে আমার কম টিউশন ফিতে পড়াশোনা করতে চাই এবং হচ্ছে অনেক ক্ষেত্রে ফ্রি পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে ফিনল্যান্ডে যে ভোকেশনাল এডুকেশন আছে সেটাকে আপনারা একটা ব্যাচেলর লেভেলে না গিয়ে আপনি ভোকেশনাল একটা ডিপ্লোমা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার একটা কমপ্লিটলি ফ্রি পড়াশোনা করতে পারবেন এবং দুপুরের লাঞ্চটা ফ্রি পাবেন এবং ওই যে টেকনিক্যাল পড়াশোনা করার পরে আপনি কিন্তু ফিনল্যান্ডে একটা জবের একটা আমার মনে হয় যে জবের একটা অপরচুনিটি আপনারা তৈরি করতে পারবেন যদি ভোকেশনালে ভালোভাবে পড়াশোনা করেন এবং ল্যাঙ্গুয়েজটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন এবং সেখানে যদি আপনার শেখার আগ্রহ থাকে, তাহলে আমি মনে করি যে আপনার ফিনল্যান্ডের ব্যাচেলর থেকে আপনার ভোকেশনালটা অনেক বেশি বেটার হবে। অনেকেই বাংলাদেশ থেকে, যেহেতু ভোকেশনালে ভিসাটা একটু কম হয়, বাংলাদেশ থেকে আপনারা ব্যাচেলরে ভর্তি হয়ে আপনারা চলে আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1 বছরের যে টিউশন ফিজ, সেটা কিন্তু আপনারা আমার মনে হয় যে টিউশন ফি একবার দিয়ে দিলে এবং আপনি কোর্স শুরু করলে সেই টিউশন ফিটা আপনি পাবেন না আর। সো সেই ক্ষেত্রে ওই টাকাটা আপনার কিন্তু লস হচ্ছে। তবে এখানে আসার পরে কিন্তু আপনি ভোকেশনালে সুইচ করতে পারেন এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টিউশন ফি, পরবর্তী টিউশন ফি দেওয়া লাগবে না এবং ফ্রিতে ভোকেশনাল কোর্স করতে পারবেন। তবে ভোকেশনালে গেলে কিন্তু আপনার পিআর পেতে দেরি হবে। সো আপনারা যারা আসলে লেন্দি টাইম থাকতে চান এবং ফিনল্যান্ডেই থাকতে চান, তারা কিন্তু এই ভোকেশনাল কোর্সটা চুজ করতে পারেন। কথা বলতেছিলাম ব্যাচেলরের। সো এখন যদি আমি বলি যে আর কোন কোন কান্ট্রি আছে ইউরোপে যেখানে আপনি ব্যাচেলর করতে পারবেন, আপনি যদি নেদারল্যান্ডসের কথা চিন্তা করেন, নেদারল্যান্ডসে কিন্তু আপনারা ব্যাচেলর করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার IELTS 6 ওভারঅল নো লেস দ্যান 5.5 এরকম একটা স্কোর লাগবে এবং নেদারল্যান্ডসে কিন্তু আপনার ভিসা রেশিও অনেক ভালো। সো আপনারা যারা নেদারল্যান্ডসে ব্যাচেলর করতে চান তারা কিন্তু ব্যাচেলর করতে পারবেন। এছাড়াও আরেকটা বিষয় আছে যে আপনারা যারা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করতে পারেন তারা কিন্তু লুক্সেমবার্গে আপনারা ট্রাই করতে পারেন। লুক্সেমবার্গে ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ, সেখানে কিন্তু আপনারা কম্পিউটার সায়েন্সে যারা আসেন তারা কিন্তু ব্যাচেলর করতে পারেন। তবে লুক্সেমবার্গে যেহেতু আপনার টিউশন ফি দেওয়া লাগে না, টিউশন ফি আছে অনেক কম, টিউশন ফি দেওয়া লাগে না, সরি, টিউশন ফি কিন্তু অনেক কম লুক্সেমবার্গে, শুধুমাত্র সেমিস্টার কন্ট্রিবিউশন সামথিং লাইক দ্যাট এরকম আর কি, পার সেমিস্টার প্রায় 800 বা 600 ইউরো এরকম আর কি, এরকম। সো এরকম একটা কস্ট বেয়ার করে আপনারা লুক্সেমবার্গে পড়াশোনা করতে পারেন। লুক্সেমবার্গের সরকারি ইউনিভার্সিটিতে আপনারা মাস্টার্স, স্পেশালি যারা মাস্টার্স করতে চান অন্য সাবজেক্টে, তারা কিন্তু লুক্সেমবার্গটা চুজ করতে পারেন। তবে ব্যাচেলারের জন্য শুধুমাত্র কম্পিউটার সায়েন্স। এছাড়াও যে কান্ট্রিগুলো রয়েছে, আপনারা হচ্ছে পোল্যান্ড চুজ করতে পারেন, পোল্যান্ডে আপনারা ব্যাচেলার করতে পারবেন। তবে হচ্ছে ব্যাচেলর লেভেলে যে বিষয়টা সবথেকে বড় এবং বেশি ব্যারিয়ার, সেটা হচ্ছে ব্যাচেলর লেভেলে কিন্তু স্পাউস আনাটা অনেক টাফ, স্পেশালি ফিনল্যান্ড বা ডেনমার্ক না হলে আপনার ব্যাচেলর লেভেলে স্পাউস আনাটা অনেক বেশি টাফ হয়ে যায় এবং অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সো আমি মনে করি যে যারা ব্যাচেলরে পড়তে চান তারা ফিনল্যান্ড বা ডেনমার্ক, এই টাইপের কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো চুজ করেন, তাহলে আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ ব্যাচেলরে স্পাউস আনাটা অনেক বেশি টাফ এবং কমপ্লিকেটেড অন্যান্য কান্ট্রির তুলনায়। ফর এক্সাম্পল আপনি যদি লুক্সেমবার্গের কথা চিন্তা করেন বা হচ্ছে বেলজিয়ামের কথা চিন্তা করেন বা হচ্ছে আপনার নেদারল্যান্ডসের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে হচ্ছে স্পাউস আনাটা অনেক বেশি কমপ্লেক্স এবং কম্পারেটিভলি আপনার নরওয়ে, ডেনমার্ক বা ফিনল্যান্ডের তুলনায়। সো আমি মনে করি যে যারা স্পাউস নিয়ে আসতে চাচ্ছেন ব্যাচেলর প্রোগ্রামে এবং স্পেশালি ডেনমার্ক বা ফিনল্যান্ডে, তারা কিন্তু
এই ডেনমার্ক বা ফিনল্যান্ডেই আসেন। অন্যান্য কান্ট্রিতে গেলে আপনার স্পাউস নিয়ে যাওয়াটা অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক বেশি লেন্দি হতে পারে। স্পেশালি যদি আপনি নেদারল্যান্ডসের কথা বলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্পাউসকে একসাথে ফ্লাই করতে পারবেন না, দেরি করে ফ্লাই করতে হবে এবং সেক্ষেত্রে 3 থেকে 6 মাস এক্সট্রা টাইম লাগবে। সো ওভারঅল আমি বলবো যে ব্যাচেলার পড়ার জন্য আপনার যারা সিঙ্গেল স্টুডেন্ট আছেন তারা ফিনল্যান্ড বা ডেনমার্ক বা নেদারল্যান্ডস চুজ করতে পারেন, বা হচ্ছে আপনার যারা ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আছেন অলরেডি তারা কিন্তু নরওয়েকে চুজ করতে পারেন। সেই ক্ষেত্রে টিউশন ফিসটা কনসিডার করতে হবে। টিউশন ফিস যদি কম টিউশন ফিতে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে এই কান্ট্রিগুলোর ভিতরে আপনার হচ্ছে পোল্যান্ড হতে পারে, কম টিউশন ফিতে পড়াশোনা করতে পারেন, এবং ফিনল্যান্ডেও কিছুটা কম, মানে আপনার যে অনেক বেশি কম তা না। ফিনল্যান্ডে প্রায় 9,000 ইউরো পার ইয়ার। সো বিষয়টা মাথায় রাখবেন। এবং হচ্ছে ডেনমার্কের কথা চিন্তা করেন, ডেনমার্কে আপনার 5 থেকে 7 লাখ বিডিটি পার সেমিস্টার। সো ডেনমার্কে ফিনল্যান্ডের তুলনায় একটু টিউশন ফিস বেশি এবং সেখানে ইনকামও বেশি। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তবে ডেনমার্কের যে সুবিধাটা সেটা হচ্ছে ডেনমার্কে আপনি 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। সো সেই বিষয়টা অনেক, মানে যারা একটু লেন্দি টাইম চান এবং হচ্ছে ইনকাম ভালো চান তারা কিন্তু ডেনমার্ক চুজ করতে পারেন। ফিনল্যান্ডের ব্যাপারটা, ফিনল্যান্ডে আপনারা 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। আপনার ব্যাচেলর করেন আর মাস্টার্স করেন 2 বছর, এবং হচ্ছে ফিনল্যান্ডে থাকলে পারমিট পাবেন। পারমিট পাওয়ার পরে আপনার পিআর পাওয়াটা একটু ইজি হবে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে যারা ব্যাচেলরে পড়তে চান, তারা আসলে স্পাউস নিয়ে পড়তে চান, তারা ডেনমার্ক বা ফিনল্যান্ড চুজ করেন। অন্যান্য কান্ট্রিগুলোতে একটু কমপ্লেক্স প্রসিডিওর, সেটা আপনাদের জন্য অনেক বেশি ঝামেলাপূর্ণ হতে পারে। আর যারা সিঙ্গেল স্টুডেন্ট আছে তারা হচ্ছে পোল্যান্ড চুজ করতে পারেন বা লুক্সেমবার্গ চুজ করতে পারেন। যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে পারেন তারা কিন্তু লুক্সেমবার্গ চুজ করতে পারেন। এছাড়াও আপনার রোমানিয়া আছে, রোমানিয়াতে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সও আসতে পারেন এবং ব্যাচেলরও আসতে পারেন। সো রোমানিয়াতে কিন্তু আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন না ব্যাচেলরে। রোমানিয়াতে পড়াশোনা কিন্তু আপনার তুলনামূলক কস্ট অনেক কম। আপনার পার ইয়ার 3 থেকে 5 লাখ বিডিটি এরকম টাকা হলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স প্লাস অন্যান্য ব্যাচেলর কোর্সে একটু বেশি হতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিন্তু চুজ করতে পারেন। তবে আমি যদি আপনাদের একটা সাজেশন দিই, সেটা হচ্ছে যে আপনারা একটা ভালো কান্ট্রিতে আসেন, আপনাদের ফিউচারটা যদি ভালো চান, সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে একটা ভালো কান্ট্রিতে আসা উচিত। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডেনমার্কে চুজ করতে পারেন। ডেনমার্কে এখন জব ক্রাইসিস এরকম নাই এবং ইনকামও ভালো, এবং পিআরের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ আছে। তবে আমি মনে করি যে আপনারা যারা স্পেশালি যারা হেলথ সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তারা কিন্তু এই ডেনমার্কটা চুজ করতে পারেন, এবং পরবর্তীতে আপনার পিআরের জন্য একটা লেন্দি টাইম পাবেন 3 বছর। এই 3 বছরের ভিতর আমার মনে হয় যে আপনারা যদি আপনারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ওভারকাম করতে পারেন এবং আপনাদের সাবজেক্ট ওয়াইজ অনুযায়ী যদি কোনো জব পেয়ে যান, সেই ক্ষেত্রে পিআরটাও হয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।